প্রিয় শিক্ষার্থী, আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম এই ইউনিভার্সিটি অ্যাডমিশন সহায়ক হিসেবে তোমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে এবং হিসাব বিজ্ঞান বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে। আমি এর আগে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে লেনদেনের উপর ক্লাস নিয়েছি, বা হিসাবের প্রাথমিক ধারণা, বা হিসাব বিজ্ঞান কাকে বলে, বা লুকা প্যাসিওলির জীবনী, এগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো সেই ক্লাসগুলো তোমরা একটু দেখে নিবে। আজকে তোমাদের সামনে যেই টপিকসটা নিয়ে কথা বলবো, বা যে টপিকস তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটি বলতে পারো হিসাব বিজ্ঞানের ভিত্তি, এবং সেটি হচ্ছে হিসাব সমীকরণ, যাকে বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো হিসাব সমীকরণ, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু লিখি অ্যাকাউন্টিং ইকুয়েশন, যাকে বাংলাতে বলা হচ্ছে হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ কাকে বলে? হিসাব সমীকরণ হচ্ছে যে সমীকরণের মাধ্যমে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের সম্পর্ক বোঝানো হয়ে থাকে। আবারও শুনে নাও, যে সমীকরণের মাধ্যমে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের সম্পর্ক বুঝিয়ে থাকে তাকে বলা হয় হিসাব সমীকরণ। সম্পদ হচ্ছে অ্যাসেট, মালিকানা সত্ত্ব হচ্ছে ওনার্স ইকুইটি, এবং দায় হচ্ছে লায়াবিলিটিস। এ এন ও ই ওনার্স ইকুইটি, অ্যাসেট এ, ওনার্স ইকুইটি ও ই, এবং লায়াবিলিটিস এল। এই তিনটা বিষয়ের সম্পর্ক যে সমীকরণের মাধ্যমে বোঝানো হয়ে থাকে সেটি হচ্ছে হিসাব সমীকরণ। এখন এই যে হিসাব সমীকরণ যদি তোমাদেরকে আমি বলি, তাহলে হচ্ছে a = l + p। এটি হচ্ছে মূলত হিসাব সমীকরণ। a = l + p। p মানে হচ্ছে কি? প্রোপ্রাইটরশিপ। p মানে প্রোপ্রাইটরশিপ। এখন এখানে আমরা দেখি a = হচ্ছে অ্যাসেট। অ্যাসেট মানে কি? সম্পদ। a = হচ্ছে অ্যাসেট, এবং অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। এর সমান হচ্ছে লায়াবিলিটিস। এর সমান হচ্ছে লায়াবিলিটিস। হ্যাঁ, লায়াবিলিটিস মানে কি? লায়াবিলিটিস মানে হচ্ছে দায়। লায়াবিলিটিস মানে হচ্ছে দায়। এরপর হচ্ছে পি। পি পি মানে কি? পি মানে হচ্ছে প্রোপ্রাইটরশিপ। প্রোপ্রাইটরশিপ। পি মানে হচ্ছে প্রোপ্রাইটরশিপ, আর প্রোপ্রাইটরশিপ মানে হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। প্রোপ্রাইটরশিপ হচ্ছে মালিকানা সত্ত্ব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা a = l + p লিখলাম। a হচ্ছে অ্যাসেট মানে সম্পদ, a হচ্ছে লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, এবং p মানে হচ্ছে প্রোপ্রাইটরশিপ মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন এখানে এই p কে অনেক সময় কি বলা হয়? c বলা হতে পারে। সেক্ষেত্রে বলা হয় a = l + c, সেটিও থাকতে পারে। আবার যে মালিকানা সত্ত্ব এটি না বলে আবার ও ই, এটি বেশি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা ও ই আছে। ও ই মানে কি? ওনার্স ইকুইটি। ওনার্স মানে মালিকানা, ইকুইটি মানে সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে প্রোপ্রাইটরশিপ অ্যাকচুয়ালি ওনার্স ইকুইটি একই বলা চলে। তো এখন a = l + p, বা a = l + o e। এই তো ওনার্স ইকুইটি। এই ওনার্স ইকুইটির মধ্যে আবার কয়েকটি বিষয় জড়িত। ওনার্স ইকুইটি কয়েকটি বিষয় নিয়ে গঠিত। সেই বিষয়গুলো কি? দেখো, যে ওনার্স ইকুইটি সমান c + i - e - d। সুপ্রিয় শিক্ষার্থী, যে ওনার্স ইকুইটি সমান হচ্ছে c + i - e - d। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ওনার্স ইকুইটি সমান হচ্ছে c + i - e - d। আমি একটু এগুলো পরিষ্কার করে দিই, তাহলে তোমাদের সাথে একটু ইজি হবে ব্যাপারটা। দেখো, c + i - e - d। এখন এটা c + i - e - d। c মানে কি? c মানে হচ্ছে ক্যাপিটাল। i মানে কি? i মানে হচ্ছে ইনকাম। e মানে কি? e মানে হচ্ছে এক্সপেন্স। d মানে কি? d মানে হচ্ছে ড্রয়িংস। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো, c মানে হচ্ছে ক্যাপিটাল, i মানে হচ্ছে ইনকাম, e মানে হচ্ছে এক্সপেন্স, আর d মানে হচ্ছে ড্রয়িংস। তাহলে ক্যাপিটাল মানে কি? মূলধন।
ক্যাপিটাল মানে মূলধন, ইনকাম মানে কি আয়, এক্সপেন্স মানে কি খরচ, আর ড্রয়িংস মানে কি উত্তোলন। ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। তাহলে একটু ভালো করে খেয়াল করো যে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি প্রত্যেকটার বামে যে সাইনগুলো আছে, যে চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলো একটু খেয়াল করবে। এই সি এর বামে কিছু নাই মানে কি আছে প্লাস আছে, আই এর বামে কি আছে প্লাস আছে, ই এর বামে কি আছে মাইনাস আছে, ডি এর বামে কি আছে মাইনাস আছে। এই যে মাইনাস আছে বা প্লাস আছে এটিও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে বলি, ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্ব হ্রাস বা বৃদ্ধি পায় এই চারটা বিষয়ের উপর। এই চারটা বিষয় অর্থাৎ চারটা উপাদান, এই চারটা উপাদান মানে উপাদান যদি চেঞ্জ হয়, এই চারটা উপাদান পরিবর্তন যদি হয়, তাহলে মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে। সেই পরিবর্তন হলে কি রূপ, এর সম্পর্কটা কি, কিভাবে পরিবর্তন হলে কি পরিবর্তন হবে, এই চারটা উপাদান বাড়লে কি হবে কমলে কি হবে, সেটা বামের সাইনটাই তোমাকে ইন্ডিকেট করছে। যেমন মূলধন, সি মানে হচ্ছে মূলধন। এই মূলধন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে, তাহলে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। বা বছরের শুরুতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, সেটা হচ্ছে মূলধন। এই মূলধনের বামে কি আছে প্লাস আছে, তার মানে মূলধন ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসলে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব বাড়বে। আবার দেখো আয়, আয়ের বামে কি আছে প্লাস, আয় মানে ইনকাম, ইনকাম মানে আয়, আয় যখনই হবে তখন মালিকানা সত্ত্ব বাড়বে। কেন বাড়বে, কারণ আয়ের বামে প্লাস আছে। আবার ই, এর বামে কি আছে মাইনাস, মানে খরচ, ই মানে খরচ, খরচ যতই বাড়ুক এর বামে মাইনাস থাকার ফলে ওনার্স ইকুইটিটা কমে যাবে, অর্থাৎ যতই খরচ বাড়বে ততই মালিকানা সত্ত্ব কমে যাবে। আবার ডি এর বামে কি আছে মাইনাস, তাহলে ডি মানে হচ্ছে উত্তোলন, উত্তোলন যতই বাড়বে ততই মালিকানা সত্ত্ব কি হয়ে যাবে কমে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি যে মালিকানা সত্ত্ব বাড়বে কোনটার জন্য, অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন এবং আয়ের জন্য মালিকানা সত্ত্ব বাড়বে, আর খরচ এবং উত্তোলনের জন্য মালিকানা সত্ত্ব আমাদের কমে যাবে। তো এখন এই যে আমরা সমীকরণ লিখলাম, সমীকরণের পরে আমরা কিছু লেনদেন দেখব, যে লেনদেনের ফলে আমাদের এই সমীকরণের প্রভাব আসে, অর্থাৎ লেনদেন হলে সমীকরণের উপর কিভাবে প্রভাব পড়বে সেই বিষয়গুলো দেখব। তবে যাওয়ার আগে হিসাব সমীকরণ সম্পর্কে কয়েকটা কথা একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, সেটা কি সেগুলো একটু দেখো। প্রথমে আসি যে হিসাব সমীকরণের উভয় পাশ, এক নাম্বার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলা চলে যে হিসাব সমীকরণের দুই পাশ সমান থাকে, দুই পাশ সমান থাকে। হিসাব সমীকরণের দুই পাশ অবশ্যই সমান থাকবে। যেমন এই যে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের বামে আছে এ আর ডানে আছে এ প্লাস পি বা এ প্লাস ও ই। তো আমরা এখন পি না লিখে আমরা একটু ও ই লিখি, মালিকানা সত্ত্ব লিখি, তাহলে তোমাদের বুঝতে আরো একটু ক্লিয়ার হবে। এই যে ওনার্স ইকুইটি এ ইজ ইকুয়াল টু এ প্লাস ও ই, এই যে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব এবং এই দায়, দায় এবং মালিকানা সত্ত্ব দুইটা যোগ করে যেটি হবে সেটি হচ্ছে এ এর সমান, অর্থাৎ এ এর সমান সমান এ প্লাস ও, মানে এই দুইটা মিলে যা হবে সেটা হচ্ছে এ এর সমান। তার মানে এ এবং এ প্লাস ও দুইটার যোগফল অবশ্যই সমান হবে। তো এখন তার এই জন্য বলা হচ্ছে যে সমীকরণের দুই পাশ অবশ্যই সমান থাকবে। যদি সমান না থাকে তাহলে এখানে তো সমান দেওয়ার কোনো মানে হয় না, তারপরে সমান থাকতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো এই হিসাব সমীকরণের ভিত্তি কি। হিসাব সমীকরণের ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব সমীকরণের ভিত্তি। তোমরা একটু মনে রাখবে, যদি বলে পরীক্ষাতে আসে যে হিসাব সমীকরণের ভিত্তি কি, তাহলে তুমি বলবে হিসাব সমীকরণের ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এরপরে যেটি আছে সেটি হচ্ছে এই হিসাব সমীকরণ একই বিন্দুতে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। হিসাব সমীকরণ একই বিন্দুতে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করবে, মানে একই বিন্দুতে অর্থাৎ একই তারিখে এবং হিসাব সমীকরণের উপর ভিত্তি করে। তার মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর মূলত হচ্ছে তিনটি অংশ থাকে। একটি হচ্ছে কি সম্পদ, আরেকটি হচ্ছে দায়, আরেকটি হচ্ছে স্বত্বাধিকার। তো দায় এবং স্বত্বাধিকার মিলে আর্থিক অবস্থার বিবরণীর একবার যত টাকা হবে সম্পদের পরিমাণও কিন্তু তত টাকা হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আর আরেকটি 4 নম্বর হচ্ছে প্রত্যেকটি লেনদেনের প্রভাব, লেনদেনের প্রভাব।
প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি লেনদেনের প্রভাব অবশ্যই সমীকরণের উপর পড়বে। যদি কোনো লেনদেনের প্রভাব সমীকরণের উপর না পড়ে তাহলে সেটি লেনদেনই হবে না। তার মানে লেনদেন হতে হলে কিন্তু সমীকরণের উপর প্রভাব ফেলতে হবে। তার মানে ওই লেনদেনটির ফলে সমীকরণে কোনো কিছু বাড়বে অথবা কোনো কিছু কমবে এবং কমবেই। আচ্ছা, তাহলে আমরা হিসাব সমীকরণের কয়েকটি বৈশিষ্ট্য বা হিসাব সমীকরণের কিছু মূল কথা একটু জেনে নিলাম। এখন আমরা এই হিসাব সমীকরণের কোথায় কোনটা প্রভাব বিস্তার করবে সেটা একটু আলোচনা করি প্রিয় শিক্ষার্থী। তারপরে আমরা এই কয়েকটি বিষয় নিয়ে মানে একটু অঙ্কে চলে যাই। তাহলে অঙ্কটা তোমাদের অঙ্ক করতে আমরা একটি লেনদেন লিখব এবং সেই লেনদেনটা হিসাব সমীকরণে কিভাবে প্রভাব পড়বে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে একটি লেনদেন লিখি, যে প্রথমে হচ্ছে নগদ টাকা, নগদ ধরো 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ। তার মানে ধরো জনাব এক্স, মিস্টার ক নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এখন মিস্টার ক যদি নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন তাহলে মিস্টার ক এই 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে এই সমীকরণে কি প্রভাবটা পড়বে? সমীকরণ কি প্রভাব পড়বে? যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন তাহলে এই অ্যাসেট সাইডে একটা সম্পদ থাকবে, সেটা হচ্ছে নগদ টাকা। তাহলে নগদ টাকা কি হবে? 1 লক্ষ টাকা বেড়ে যাবে। নগদ টাকা 1 লক্ষ বেড়ে যাবে। আর এর আগে যে আমরা বললাম যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করা, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করার মানে হচ্ছে মালিকের ওনারস ইকুইটি 1 লক্ষ টাকাও বেড়ে যাবে। এই ওনারস ইকুইটি 1 লক্ষ টাকা বেড়ে যাবে। তার মানে এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে পৌঁছালাম যে যখন নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করবে তখন ও হিসাব সমীকরণে সম্পদ বাড়বে এবং মূলধন বাড়বে। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে প্রতিষ্ঠানের নগদ টাকা তো বাড়বেই, সেহেতু নগদ বেড়ে গেল, আবার মূলধনও বেড়ে যাবে। কারণ মালিক যখনই ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা নিয়ে আসবে তখনই মূলধন বেড়ে যাবে। তারপরেও আরেকটু খেয়াল করো যে ওনার ইকুইটি সমান আমরা কি লিখলাম? সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। তার মানে যে সি বাড়লে কি হবে? ওনার ইকুইটি বাড়বে। তাহলে এখানে অতিরিক্ত মূলধন বা মূলধন বাড়তেছে, তার মানে ওনার ইকুইটি বাড়বে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বরটা মালিক কর্তৃক উত্তোলন। প্রিয় শিক্ষার্থী, মালিক কর্তৃক উত্তোলন, মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। সেই উত্তোলনটা অবশ্যই ব্যক্তিগত কাজ হবে। যদি ব্যক্তিগত কারণে বা তার পারিবারিক কারণে বা তার পরিবারের কোনো প্রয়োজনে যদি মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নিয়ে যায়, সে নগদ টাকা নিয়ে আসার ফলে প্রতিষ্ঠানে যা ঘটলো, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে সে যদি ব্যক্তিগত কাজে নিয়ে যায় তার উল্টা ঘটনা ঘটবে। তাহলে কি ঘটনা ঘটবে? যদি নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় তাহলে প্রিয় শিক্ষার্থী নগদ টাকা কমে যাবে, নগদ টাকার পরিমাণ কমে যাবে। আবার ঠিক একইভাবে মালিকানা সত্ত্বের পরিমাণটাও কমে যাবে। কেন মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে? যে দেখো ডি মাইনাস ডি মানে উত্তোলন। তাহলে এখানে মালিক কর্তৃক উত্তোলন, তাহলে উত্তোলনের ফলে ওনার ইকুইটি কমে যাবে, মালিকানা সত্ত্ব কমে যাবে, আর এখানে নগদ টাকা কমে যাবে। ঠিক ওখানে যেটা দেখলাম সেটা এখানে তার উল্টাটা ঘটবে। এরপরে আমরা আসি 3 নম্বর যদি আসি তাহলে পণ্য ক্রয় ধরে নিলাম 10,000 টাকা। আমরা টাকার অ্যামাউন্টটা বড় কথা না, কিন্তু বিষয়টা আগে বুঝতে হবে। যেমন পণ্য ক্রয় 10,000 টাকা, যদি 10,000 টাকার পণ্য ক্রয় করা হয় তাহলে এখানে কি হবে? দেখো ক্রয় হচ্ছে এক ধরনের খরচ। প্রতিষ্ঠানের মূল খরচটাই হচ্ছে পণ্য ক্রয়। পণ্য ক্রয় যদি না হয় তাহলে প্রতিষ্ঠান তো প্রোডাকশনে যেতে পারবে না বা পণ্য বিক্রয় করার কোনো পণ্য পাবে না। তার মানে পণ্য ক্রয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান ক্রয়। তো পণ্য ক্রয় করা যদি হয়, যেহেতু এটি খরচ, আর খরচ হলে কি হবে? মূলধন কমে যাবে। এই যে দেখো এক্সপেন্সের আগে কি আছে? মাইনাস আছে। এক্সপেন্সের আগে কি আছে? মাইনাস আছে। তার মানে খরচ হলে ওনারশিপ ইকুইটি বা মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে এখানে মালিকানা সত্ত্ব কমবে। আর যদি ক্রয়টা নগদে হয়, যদি ক্রয়টা নগদে হয় তাহলে নগদ টাকা কমে যাবে। আর যদি ক্রয়টা নগদে না হয়ে বাকিতে হয়
তাহলে কি হবে, এই যে লায়াবিলিটিস মানে দায়টা বেড়ে যাবে। কিন্তু খরচ যদি হয় তাহলে অবশ্যই মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে খরচ হলে মালিকানা সত্ত্ব বা পণ্য ক্রয় করা হলে মালিকানা সত্ত্ব কমে যাবে, নগদ টাকা কমে যাবে যদি সেটা নগদে ক্রয় হয়। আর যদি বাকিতে ক্রয় হয় মালিকানা সত্ত্ব তো অবশ্যই কমবে, নগদ টাকা তখন আর কমবে না। কেন? কারণ নগদ টাকা তো পেমেন্ট করতে হলো না। তাহলে বাড়বে কি, দায়টা বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি পণ্য বিক্রয়, 4 নাম্বার পণ্য বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, এই পণ্য বিক্রয়টা দুই ভাবে হতে পারে। পণ্য বিক্রয়টা দুই ভাবে হতে পারে। কিভাবে দুই ভাবে হতে পারে? একটা হচ্ছে নগদে পণ্য বিক্রয়, আর একটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়। অনেক সময় চেকে পণ্য বিক্রয় থাকতে পারে, চেকে পণ্য বিক্রয় থাকতে পারে, ডাককাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় থাকতে পারে, বিলের বিনিময়ে পণ্য বিক্রয় থাকতে পারে। আমি প্রত্যেকটার ক্ষেত্রে উদাহরণ সহ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যদি পণ্য বিক্রয় নগদে থাকে, যদি পণ্য বিক্রয় নগদে থাকে তাহলে নগদ টাকা বাড়বে। ধরো পণ্য বিক্রয় হচ্ছে আমার 10,000 টাকা, 10,000 টাকা, তাহলে নগদ টাকা 10,000 টাকা বাড়বে, কারণ নগদে পণ্য বিক্রয়। আর পণ্য বিক্রয় হচ্ছে আয়, ব্যবসা প্রতিষ্ঠানের আয় হচ্ছে পণ্য বিক্রয়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের যদি আয় হয়, এই যে আয়ের ভাবে কি আছে দেখো, আয় ভাবে প্লাস আছে না, তার মানে আয় হলে মূলধন কি হবে, বাড়বে, মালিকানা সত্ত্ব কি হবে, বাড়বে। তাহলে এখানে মালিকানা সত্ত্ব 10,000 টাকা কি হবে, প্লাস হবে। তো পণ্য বিক্রয় যদি নগদে হয় তাহলে নগদ টাকা বাড়বে এবং মালিকানা সত্ত্ব বাড়বে। কিন্তু পণ্য বিক্রয় যদি নগদে না হয়, পণ্য বিক্রয়টা যদি বাকিতে হয়, তাহলে তো নগদ টাকা বাড়ার কোনো সুযোগ নেই। তাহলে কি বাড়বে? তাহলে বাড়বে এই এর মধ্যে শুধু তো নগদ টাকাই না, এর মধ্যে অর্থাৎ সম্পদের মধ্যে তো আরো অনেক ধরনের সম্পদ থাকতে পারে। কি থাকতে পারে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব যাকে আগে বলা হতো বিবিধ দেনদার। এই প্রাপ্য হিসাব বাড়বে এবং এখানে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। এখন প্রাপ্য হিসাব বাড়বে, মালিকানা সত্ত্ব বেড়ে, পরীক্ষার কোশ্চেনে তো এরকম থাকে না। পরীক্ষার কোশ্চেনে থাকবে সম্পদ বৃদ্ধি পাচ্ছে কিনা, সম্পদের ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো পরীক্ষাতে উল্লেখ থাকে না, থাকে পুরো একটা সম্পদের উদাহরণ থাকে। তাহলে এখন নগদ টাকা অর্থাৎ সম্পদ, আমরা যদি নগদে পণ্য বিক্রয় করি সম্পদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। আমরা যদি বাকিতে পণ্য বিক্রয় করি তাহলে সম্পদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। কিন্তু কোন সম্পদ বাড়বে সেটা তার পরীক্ষা কোশ্চেনে থাকবে না। স্বভাবতই সাধারণত যেরকম কোশ্চেন থাকে সেটা হচ্ছে পুরো অর্থাৎ মৌলিক যে অঙ্ক এটার কথাই বলে যে সম্পদ বাড়তেছে কিনা কমতেছে। তাহলে পণ্য নগদে বিক্রয় করি অথবা বাকিতে বিক্রয় করি, সম্পদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। আবার অপরপক্ষে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় হতে পারে, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় হতে পারে। যদি ডাককাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় হয় তাহলে নগদ মানে ব্যাংকের টাকা বাড়বে, আবার ওদিকে মালিকানা সত্ত্ব বাড়বে। তার মানে মালিকানা সত্ত্ব বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে, সেটা নগদে হোক, সেটা বাকিতে হোক, সেটা প্রাপ্য বিলের মাধ্যমে হোক, সেটা চেকের মাধ্যমে হোক, বাড়বে। তাহলে এখানে সম্পদও বাড়বে, তাহলে সম্পদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। ঠিক আছে। এরপরে আমরা দেখি 5 নম্বর ব্যাংকে জমা। ব্যাংকে জমা, নগদ টাকা যদি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে কোথায় কোথায় বাড়বে? নগদ টাকা যদি ব্যাংকে জমা দেওয়া হয় একদিকে সম্পদ কমবে, অর্থাৎ নগদ নামক সম্পত্তিটা, এই নগদ নামক সম্পত্তিটা কমে যাবে আর ব্যাংক নামক সম্পত্তিটা বেড়ে যাবে। এই ব্যাংক নামক সম্পত্তিটা বেড়ে যাবে। ধরো নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, তাহলে 5,000 টাকা এখানে ব্যাংকে বেড়ে যাবে আর 5,000 টাকা এখানে নগদে কমে যাবে। প্রকৃত পক্ষে সম্পদের সাইডে কিন্তু নগদ টাকা এবং ব্যাংক টাকা দুটি, নগদ টাকা এবং ব্যাংক টাকা দুটি কিন্তু সম্পদের সাইডে। তার মানে হচ্ছে নগদ টাকা কমতেছে, ব্যাংকের টাকা বাড়তেছে। তার মানে কি বুঝলে? হচ্ছে সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি। এরপরে আমরা আলোচনায় যাব যে সম্পদ হ্রাস, সম্পদ বৃদ্ধি কোন লেনদেনের মাধ্যমে, সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি কোন লেনদেনের মাধ্যমে, সম্পদ হ্রাস, দায় হ্রাস কোন লেনদেনের মাধ্যমে। এগুলো খেয়াল রাখতে হবে। তুমি যদি পুরোটা পারো না তাহলে তুমি অবশ্যই অপশন দেখে তুমি বুঝতে পারবে যে আসলে প্রশ্নের উত্তরটা কোনটা হবে। যদি প্রশ্নে বলে যে নিচের কোন উদাহরণটি সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস, তাহলে তুমি যখন দেখবে যে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে এটাই সম্পদ একদিকে বাড়তেছে আবার এটাই সম্পদ একদিকে কমতেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়া হলে সম্পদ বাড়বে আর সম্পদ কি হবে, কমে যাবে। নগদ নামক সম্পদ কমতেছে,
ব্যাংক নামক সম্পদ বাড়তেছে। ঠিক একইভাবে আবার যদি এটা বলি যে ব্যাংক থেকে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন দুই ভাবে হতে পারে, মানে দুইটা প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন হতে পারে। এক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হতে পারে, আর এক ব্যাংক থেকে ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন হতে পারে। যদি ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হয়, দ্যাট মিন্স ড্রয়িংস ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। যদি ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হয়, তাহলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে মালিকানা সত্ত্ব কমবে, আবার এদিকে কি হবে, সম্পদ কমবে, মানে ব্যাংক নামক সম্পত্তি থেকে টাকা কমে যাবে। আর যদি এরকম হয় যে ব্যাংক থেকে ব্যবসায়ের প্রয়োজনে টাকা উত্তোলন, যদি ব্যবসায়ের প্রয়োজনে হয়, তার মানে এইটার জন্য মালিকানা সত্ত্ব কিন্তু কমতেছে না, কারণ টাকাটা এক জায়গা থেকে শুধু আরেক জায়গাতে স্থানান্তর হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ব্যাংক থেকে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন, তাহলে সম্পদ বাড়বে, আবার সম্পত্তি কমবে। মানে ব্যাংক নামক সম্পত্তি বাড়বে, আর নগদ নামক সম্পত্তি বাড়বে, আর ব্যাংক নামক সম্পত্তিটা কমে যাবে। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলে সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস, আবার ব্যাংক থেকে উত্তোলন করা হলো সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো দুটি টপিক নিয়ে আমি আলোচনা করতেছি, অর্থাৎ এইবারে 7 নম্বর এবং 8 নম্বর। এই শিক্ষার্থী একটু খেয়াল করো। 7 নম্বর অবচয় 2000 টাকা। এই যে অবচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবচয় কাকে বলে? ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস করা হলে অথবা অন্য কোনো কারণে সময় অতিক্রান্ত হওয়ার ফলে স্থায়ী সম্পত্তির যে মূল্য হ্রাস পায় সেটি হচ্ছে অবচয়। অবচয় হচ্ছে একটি খরচের বিভিন্ন বছরে বন্টনের একটা প্রক্রিয়া। অবচয় খরচটাকে বিভিন্ন বছরে ভাগ করে দেওয়া। তো অবচয় যদি হয়, অবচয় হলে যেটার অবচয় সেই নামক সম্পত্তি কমে যাবে। যদি আসবাবপত্রের অবচয় হয়, আসবাবপত্রের পরিমাণ কমে যাবে। যদি দালান কোঠার অবচয় হয়, দালান কোঠার পরিমাণ কমে যাবে। যদি মেশিনের অবচয় হয়, তাহলে মেশিন থেকে টাকার পরিমাণটা কমে যাবে। তাহলে যেটার অবচয় সেটার পরিমাণটা কমে যাবে। আর অবচয় যেহেতু একটা খরচ, তাহলে মালিকানা সত্ত্ব কমে যাবে। কেন? কারণ আমরা জানি সকল খরচের ফলে মালিকানা সত্ত্বটা কমে যায়। তাহলে অবচয়ের ফলে কি হচ্ছে প্রিয় শিক্ষার্থী? অবচয়ের ফলে যেটার অবচয় অর্থাৎ সম্পত্তি হ্রাস এবং মালিকানা সত্ত্ব হ্রাস। এরপর 8 নম্বর হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কি? বাকিতে বিক্রয়ের জন্য বা পণ্য যখন আমরা বাকিতে বিক্রয় করি তখন দেনাদারের সৃষ্টি হয়। এই দেনাদারের কাছ থেকে যখন আমরা টাকাটা শত চেষ্টা করার পরেও আদায় করতে পারি না, কিছু টাকা বকেয়া রয়ে যায়, যখন আমরা নিশ্চিত হই যে সেই টাকাটা আর আদায় করা সম্ভব না, সেটাকে বলা হচ্ছে অনাদায়ী পাওনা। প্রিয় শিক্ষার্থী, এই অনাদায়ী পাওনা যদি থাকে, অনাদায়ী পাওনা যদি হয়, তাহলে কি হবে? প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যাবে, তার মানে সম্পদ কমে যাবে। আর যেহেতু অনাদায়ী পাওনা এক ধরনের খরচ, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণটাও কমে যাবে। আশা করি তোমরা এই সমীকরণের প্রভাব অর্থাৎ লেনদেন কিভাবে সমীকরণের উপর প্রভাব ফেলে সেটা অনেকটাই বুঝতে পেরেছো। এখন আর কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে একটু খেয়াল করো যে এই যে পরিবর্তনটা হচ্ছে হিসাব সমীকরণের লেনদেনের যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তন কয় প্রকার? সেই পরিবর্তনকে আমরা বলবো আর্থিক অবস্থার পরিবর্তন।